জয়গুরু বন্ধুরা, শুভ সকাল। আজকে শুনে নেব দিদির ছেলের মুখে আমাদের পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বেশ কিছু কথা এবং ঘটনা। চলো শুনে নেওয়া যাক। বর্তমান সৎসঙ্গের আচার্যদেবের শ্রীচরণে প্রণাম জানাই এবং ঠাকুর পরিবার এবং এই সৎসঙ্গে উপস্থিত সকল দাদা ও মায়েদের প্রণাম জানিয়ে আজকে আমি এই এত বড় মঞ্চে কিছু বলার যে সুযোগ পেয়েছি, সেই আমার ঠাকুরের সম্পর্কে কিছু কথা বলার যে সুযোগ পাওয়ার জন্য আমি অত্যন্ত বাধিত। সেই কথা আমি শুরু করতে চাই। তো আমার আজকে যে আমাদের যে যুব সম্প্রদায়ের যে প্রসঙ্গ বাঁচা বাড়ার পথ, আমার মনে হয় যে ঠাকুরের বাঁচা বাড়ার পথ বলতে গিয়ে যখনই আমরা বলি তখনই বেশ কিছু সমস্যার কথা আমাদের মাথায় আসে। আমি যখনই ঠাকুরের ব্যাপারে কোনো আলোচনা করার সুযোগ পাই, আমার বারবার মনে হয় আমরা যারা যুব সম্প্রদায়, শুধু যুব সম্প্রদায় নয়, পরবর্তী আমাদের যে বয়োজ্যেষ্ঠ যে জেনারেশনও আছে তাদের কাছেও ঠাকুরের যে মূল তিনটি মন্ত্র যজন যাজন এবং ইষ্টবৃত্তি, এইটি প্রতিপালন করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো এই সমস্যার কথা বলতে গিয়ে আমার যেটা প্রথম কথা মনে হয় যে আমরা 5 বছর বেলায় নাম নিই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা তুলে বলেছেন যে আমাদের চারা গাছ অবস্থাতেই বেড়া দিতে হয়। বেড়া তো দিলাম 5 বছর বয়সে, 12 বছর বয়সে দীক্ষা তো নিলাম, 4 বছর বয়সে বেড়া তো দিলাম এবং 12 বছর বয়সে দীক্ষাও নিলাম। কিন্তু পরবর্তীকালের সময়ে আমরা যখন আমাদের বাবা মা শিখিয়ে দিয়েছেন যে আমরা এই সময় প্রার্থনা করব, আমরা এই সময় আমরা ঠাকুরের কাজ করব, এইটার পরবর্তীকালে আমাদের আর কি করণীয় নিজে থেকে, সেইটার ব্যাপারে আমরা যখনই ভাবতে যাই তখনই আমরা দিশেহারা হয়ে পড়ি। কেননা ঠাকুরের সম্পর্কে আমাদের নিজস্ব যে পড়াশোনা সেটা কিন্তু যতটা হওয়া উচিত সেইটা ততটা হয় না। ঠাকুর এবং ঠাকুর পরিবার আমাদের কাছ থেকে কিন্তু সেইটা ওনারা আশা করেন। আমাকে আমার বাবা মা আমার 12 বছর বয়সে যেটুকু বলে দিয়েছেন বা আমার ঋত্বিক দেবতা দীক্ষার সময় যেটুকু বলে দিয়েছেন আমি সেইটুকুই করছি, ঠাকুরের বাণীগুলি পড়ছি এবং সেইটার যে বৈজ্ঞানিক বিশ্লেষণ সেইটার ব্যাপারে আমরা ভাবছি না। এবং যার ফলে সমস্যা কোথায় হচ্ছে, যখন পূজনীয় অবিন্দার সহযোগিতায় আমরা যে ডিপি ওয়ার্ক শুরু হয়েছে, ডিপি ওয়ার্কে যখন যাচ্ছি তখন বিভিন্ন মানুষের সম্মুখীন আমাদের হতে হয়েছে এবং তারপর কিছু কিছু মানুষ আমাদের কথা বুঝতে পেরেছেন, কিছু কিছু মানুষ আমাদের কথা বুঝতে পারেননি। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, একটু উচ্চশিক্ষিত মানুষদের আপনি যখন ঠাকুরের কথা বলতে যান তারা ঘুরিয়ে আপনাকে প্রশ্ন করে। তাহলে সেই ঘুরিয়ে যে প্রশ্ন করে তার উত্তর দেওয়ার জন্য আমাদের দরকার ঠাকুরের ব্যাপারে জানা, ঠাকুরের ব্যাপারে পড়াশোনা করা। ঠাকুর যে বাণীগুলি বলেছেন সেই বাণীগুলি কি কেন বলেছেন এবং তারপরে সেটি মানলে বৈজ্ঞানিক বিশ্লেষণ সেটার কি বা কি হতে পারে সেই বিষয়ে আমাদের জানাটা দরকার। আমরা যখন রান্না করি নিশ্চয়ই সব রান্নায় এক ফোড়ন দিই না, ঠিক সেই রকমই যখন যাজন করব সব মানুষকে একইভাবে যাজন করা যায় না। যাজনের মূল মন্ত্রটা একই, কিন্তু আমাদের পদ্ধতি আলাদা করতে হয়। তো আমাদের ঠাকুরের দীক্ষা নেওয়া অত্যন্ত সহজ ব্যাপার। এখন প্রচুর মন্দির হয়েছে, প্রচুর ঋত্বিক দেবতা আছেন, অনেক গুণীজ্ঞানী ব্যক্তিগণ আছেন, কিন্তু আমাদের ঠাকুরকে ধরে রাখা অত্যন্ত কঠিন ব্যাপার। ঠিক যেরকম আপনার বিবাহের পরে প্রথম খুবই ভালো লাগে, খুবই সহজ মনে হয়, কিন্তু সেই বিবাহটাকে পরের 35 বছর ধরে 40 বছর ধরে টেনে নিয়ে যাওয়া খুবই কষ্টকর, অত্যন্ত ডিফিকাল্ট ব্যাপার। সেটা সবাই আমরা পারি না, কেননা আমাদের সময়ের সঙ্গে সঙ্গে যে এটা আমরা প্রতিপালন করতে পারি না। তাই যে যুব সম্প্রদায়ের আমাদের আজ 14-15 বছর বয়স থেকে 30 বছরের মধ্যে আমরা যারা আছি তাদের আমাদের ঠাকুরের ব্যাপারে পড়াশোনা তো অবশ্যই করতে হবে, জানতে হবে। এবং প্রতি বছর শুধু আমরা দেওঘরে চলে গেলাম, আনন্দবাজার খেয়ে নিলাম বা যে কোনো সৎসঙ্গে গিয়ে আমরা ঘুরে ঘুরে এখানে আমরা করে ফেললাম, তাহলে কিন্তু আমাদের ঠাকুর যেভাবে বলেছেন সেভাবে হয়তো বাঁচা বাড়া হয় না। এই উদ্দেশ্যে ঠাকুরের একটি বাণী আমার মনে পড়ছে। ঠাকুর অনুশ্রুতি গ্রন্থে বলেছেন যে অস্তিত্ব সহ আদর্শকে সার্থক পূরণ করে, এইভাবে যদি কহিস চলিস
ঠকবি না কো পরে, অর্থাৎ আমাদের অস্তিত্ব এবং আদর্শ যেটাতে আমাদের সার্থক হয় সেইভাবেই আমাদের কইতে হবে, অর্থাৎ কথা বলতে হবে এবং চলতে হবে, তবেই আমরা ঠাকুরের মনের মতো মানুষ হতে পারবো। এছাড়া আরেকটি প্রসঙ্গে আমার মনে হয় বলা দরকার যে ঠাকুরের ব্যাপারে যখনই আমরা কথা বলি, ঠাকুর যেভাবে বলেছেন সেইভাবে যখন চলার চেষ্টা করি, তখন আমরা তো চলছি, কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি যদি একটা একটা করে একভাবে চলি, আমরা কি সঠিকভাবে ঠাকুরের মনের মতো হয়ে উঠতে পারবো? ঠাকুর বারবার বলেছেন আমরা যাতে সমাজ গঠনে আমাদের যে নিয়োগ, আমাদের যে বুদ্ধি বিবেচনা দিয়ে আমরা যেন সমাজ গঠনে আমরা যেন পার্টিসিপেট করি। তাহলে সেই সমাজ গঠন করতে গেলে আমাদের সৎসঙ্গী যারা ঠাকুরের উদ্দেশ্যে, ঠাকুরের যে দীক্ষায় আমরা নিয়েছি, আমরা এককেন্দ্রীকরণ হয়ে চলছি, আমরাই একমাত্র পারবো সমাজ গঠনে প্রথম স্টেপটা নিতে। এই উদ্দেশ্যে একটি ঘটনা আমার মনে পড়ছে। একদিন দেওঘরে শ্রী ঠাকুর তখন জীবিত নরদেহে এক শিষ্য ঠাকুরকে প্রশ্ন করলেন যে ঠাকুর, আজকে সমাজের যে এত অবক্ষয়, অবনতি এবং মানুষ স্বার্থপর হয়ে উঠছে, এর কারণ কি বা এর থেকে মুক্তির কি পথ আছে? ঠাকুর তাকে বললেন যে স্বার্থ সমাজ গঠনের পরিপূরক, সেই স্বার্থান্বেষী হওয়া ভালো, তবে সমাজ গঠনে 4টি জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের চরিত্র। আজকে আমরা সৎসঙ্গীরাই যদি নিজেদের চরিত্র না ঠিক করতে পারি, বাইরের লোকেদের চরিত্র যে খারাপ হবে এটা আশঙ্কিত। আমরা বাইরের লোককে বলতে পারি না, অদীক্ষিত লোককে বলতে পারি না আপনি এটা করুন, যদি না সেইটা আমরা নিজেদের জীবনে আমরা বাস্তবে প্রয়োগ করি। তাই চরিত্র গঠন প্রথম আমাদের বিষয়। দ্বিতীয় বিষয় ঠাকুর বললেন যে আদর্শ, সৎ আদর্শে যদি আমরা দীক্ষিত না হই, তাহলে আমাদের জীবনটা অনেকটা বিভীষিকাময় হয়ে ওঠে। অর্থাৎ আপনি ধরুন, আপনি একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছেন, অন্ধকার টানেল, সেই অন্ধকার টানেলে কোনো আলো দেখতে পাচ্ছেন না, একদম শেষে গিয়ে একটি আলোক বিন্দু আপনি যদি দেখতে পান, তখন আপনার একটু মনে একটু বল ফেরে। সেইটা হচ্ছে ঠাকুর, বা সেইটা হচ্ছে আদর্শকে নিয়ে চলা। আর এই আদর্শকে নিয়ে না চললে আপনি কখন কোথা দিয়ে যাচ্ছেন, জীবনের অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তৃতীয় প্রসঙ্গে ঠাকুর বললেন যে গুরুমুখী চলন। আমরা আদর্শ তো নিয়েছি, কিন্তু সৎ গুরু শরণাপন্ন যদি না হই, তাহলে আমাদের বারবার মনের জোরে আমাদের মন ভাঙে, আমাদের সবসময় জীবন একভাবে চলে না, ওঠাপড়া লেগে আছে। তাই আমরা যদি গুরুমুখী চলন না হয়, আমাদের যে ডিপ্রেশন, এখনকার ইয়াং জেনারেশন 15 থেকে 30-এর মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন, অর্থাৎ মন খারাপ হয়ে যায়। তাহলে আমরা সেই মন খারাপ হয়ে যায়, আমরা একাকিত্ব বোধ করি, সেখান থেকে কোনো উপায় নেই যদি আমরা গুরুমুখী চলন না করি। বর্তমানে আচার্যদেব বলছেন যে গুরুমুখী চলনের যে একটা উদাহরণ দিয়ে যদি বোঝাতে হয়, তাহলে আপনারা দেখবেন ঘাটে যখন নৌকা বাঁধা থাকে, অনেক ঝড় বৃষ্টি আসছে, নদীর জল টলমল করছে, নৌকাটা দুলছে, কিন্তু বেঁধে রেখেছে, নৌকাটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না। গুরুমুখী চলনের এইটাই হচ্ছে মূল কথা। আর চতুর্থ প্রসঙ্গে ঠাকুর যেটি আলোকপাত করলেন সেটি হলো যে আমরা একের জন্য আরেকজনের ভাবা, অর্থাৎ আপনি আপনার নিজের পরিবার, স্ত্রী, আপনার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে তো ভাববেন, কিন্তু আপনার 10টা বাড়ি পরে একটি লোকের ছেলে মাধ্যমিকে আপনার ছেলের থেকে অঙ্কে 1 নাম্বার বেশি পেয়েছে বলে আপনার মনে যদি হিংসা তৈরি হয়, তাহলে ঠাকুরের মতো করে চলা হলো না। বা আপনার মেয়ের থেকে আরেকজনের মেয়ে হয়তো কোনো একটি নাচের প্রোগ্রামে খারাপ পারফর্ম করেছে, আপনার মনে আনন্দ হচ্ছে, তাহলে সেটা ঠাকুরের মতো করে চলা হলো না। তাই আমাদেরকে অন্যের আনন্দে আনন্দিত হতে হবে, আমাদের অন্যের দুঃখে ব্যথিত হতে হবে, সেইভাবেই ঠাকুর বলেছেন। আর এইভাবে যদি সমাজ না গড়ে তুলতে পারি, তাহলে আমরা শুধুমাত্র সৎসঙ্গের জন্যও নয়, আমরা দেশের জন্যও কিছু করতে পারবো না। তাই এইভাবে আমাদের চলতে হবে। আর ঠাকুরের কথা মাথায় নিয়ে চললে আমাদের জীবনটা অনেকটা তথাকথিত ফিনিক্স পাখির মতো হয়ে যাবে। ফিনিক্স পাখি মানে কি, যে মরে গিয়েও তার জীবাশ্ম থেকে আবার নিজেকে ক্রিয়েট করতে পারে, আবার সে জীবিত হয়ে যায়। তাই আমরা পড়বো কিন্তু মরবো না, আবার ঠাকুর আমাদের উঠে তুলবে। তো এইভাবেই চলতে হবে। তাই আর আমরা সৎসঙ্গীরা এই ইনিশিয়েটিভটা নেব যে সবাইকে নিয়ে ভালো থাকবো, সমাজ তৈরি করব। কেননা আপনারা এখানে প্রচুর ফ্ল্যাট দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাটের 1 তলা থেকে 5 তলা তুলতে বেশি সময় লাগে না, কিন্তু ফ্ল্যাটের ফাউন্ডেশন, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের ফাউন্ডেশন করতে
করতে 2-3 বছর লেগে যায়। সিভিল ইঞ্জিনিয়াররা পরীক্ষা করেও বার করতে পারে না কোন মাটিটা ভালো ফ্ল্যাট তৈরি করার জন্য। তাই সেইটা করার জন্য কিন্তু সৎসঙ্গীরা ছাড়া কেউ পারবে না, কেননা কেউ গুরুমুখী চলন, কেউ সৎ পথে চলতে পারে না। তাই সেইটা বলে সবাইকে আমি বলবো, ঠাকুরের উদ্দেশ্যে আমি নিবেদন করব, সবাই ভালো থাকুন, সুস্থ সবল থাকুন এবং ঠাকুরকে নিয়ে চলুন। জয় গুরু।